দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্স টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব ডলার মার্কেট নিয়ে। আপনারা জানেন যে গত 3 মাস ধরে জুলাই রেভলিউশনের পর অগাস্ট থেকে মোটামুটি মার্কেট স্টেবল হওয়া শুরু করে ডলার মার্কেট, এবং আমরা এরপর টানা 3 মাস আমরা ডলার মার্কেটের রেটটাকে স্টেবল দেখেছি, কিন্তু ডিসেম্বরের শুরু থেকে ডলার মার্কেটের রেটের আবারও অস্থিরতা দেখা দিয়েছে। ডলারের রেট আপনারা জানেন গত সপ্তাহে 128 টাকা পর্যন্ত গিয়েছিল। তো এই যখন আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিজার্ভ কিন্তু বাড়ছে, ফরেন এক্সচেঞ্জ গ্রস রিজার্ভ এটি 20 বিলিয়ন ডলারে আছে এখন, যেটি 18 বিলিয়নে নেমে গিয়েছিল, সেটি আবার বেড়ে আবার 20 বিলিয়নে, মানে আমরা ভালো একটি পজিশনে আছি রিজার্ভে। তো এরকম একটি কন্ট্রাডিক্টরি সিচুয়েশন কেন, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয় নিয়ে আমরা একটি রিপোর্ট করেছি, সেটি আজকে আলোচনা করব। তো তাহলে কি এই যে ডলার রেট যে এত বাড়ছে, সেটি কি ডলার সংকটের কারণে কিনা? তো আমরা যেটা জেনেছি যে আপনারা জানেন যে আমাদের যে 4.7 বিলিয়ন লোন প্যাকেজ আইএমএফ এর কাছ থেকে নিয়েছি, সেটির থার্ড রিভিউ করতে আইএমএফ ভিজিট করছিল ডিসেম্বরের 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তারা ভিজিট করেছে। তো এই সময়ে আপনারা জানেন তারা বাংলাদেশ ব্যাংক তাদের সঙ্গে কতগুলো কন্ডিশনে এগ্রি করেছে। তার একটি কন্ডিশন হলো যে গ্রেটার ফ্লেক্সিবিলিটি ইন এক্সচেঞ্জ রেট, অর্থাৎ এই মানে গ্রেটার ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছে আসলে এখানে, যে আমাদের এখনকার এক্সচেঞ্জ রেট মডিউলটা কি, এখনও আমরা কিন্তু কন্ট্রোলড এক্সচেঞ্জ রেটে আছি, মেকানিজমে আছি, যেটা আমরা একটা ক্রলিং পেগ, আপনারা জানেন যে ক্রলিং পেগ বাংলাদেশ ব্যাংক ইন্ট্রোডিউস করেছে, সেটি একটি নির্দিষ্ট লিমিটের মধ্যে উঠানামা করতে দেয়া হয়, সেটি ক্রল। তো এটি এখনও কন্ট্রোল মেকানিজমে আছে, বাট গ্রেটার ফ্লেক্সিবিলিটি বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ইন্টারফারেন্সটা যতটা পারা যায় কম হবে। আপনারা জানেন যে আগে কিন্তু আমরা দেখতাম যে বাংলাদেশ ব্যাংক প্রতিদিনই ভার্বালি ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিত যে আজকে কত রেটে তারা ডলার বিক্রি করবে। তো এই যে একটা প্র্যাকটিস, এটা কিন্তু মার্কেট ড্রিভেন তখন ডলার রেট থাকছে না। তো সেখান থেকে বেরিয়ে এসে যেটা আইএমএফের সঙ্গে যে কন্ডিশনে বাংলাদেশ ব্যাংক এগ্রি করেছে, যে তারা এখন এই ইন্টারফারেন্সটা কমিয়ে দেবে যতটা পারা যায়, যেটি অন্যান্য দেশেও কিন্তু আসলে এই গ্রেটার ফ্লেক্সিবিলিটি এক্সচেঞ্জ রেটের সিস্টেমের মধ্যেই আছে। সেখানকার সেন্ট্রাল ব্যাংকগুলো কন্ট্রোল করে, বাট ওই স্কেলে না যেটা বাংলাদেশে হয়ে থাকে। তো তার মানে অনেকটা আমরা ফ্রি এক্সচেঞ্জ রেটে যাব, আবার পুরোপুরি ফ্রি বলা যাচ্ছে না, এখানে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এখানে ইন্টারফেয়ার করতে পারে। তো এইখানে যখন যেমন বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে দেখবেন যে 120 টাকা, অর্থাৎ অগাস্টে যখন ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে নতুন গভর্নর আসলো বাংলাদেশ ব্যাংকে, তখন কিন্তু তিনি মার্কেটের সঙ্গে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে, তখন আমাদের মার্কেটের রেটটা ছিল 120-21-এর মধ্যে, সেই সময় সেইটার সঙ্গে অ্যালাইন করে তারা 120 টাকা পার ডলার ফিক্স করে রেখেছে। তো সেখান থেকে অগাস্ট থেকে এই পর্যন্ত কিন্তু সেটি 120 টাকাতেই রয়েছে, এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে 120 টাকা বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল একটা রেট দিল, সেটি কিন্তু অনেকটা কন্ট্রোল। তো সেখান থেকে বেরিয়ে এসে এখন কিন্তু ব্যাংকগুলো যখন এই এগ্রিমেন্টে গেল, তখন মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হলো যে যদি রেটটা ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক যদি আগের মতো ইন্টারফেয়ার না করে, একটা লিমিট দিয়ে না রাখে, তাহলে যেটা হবে যে রেটটা অনেকখানি বেড়ে যেতে পারে। এই আশায় অনেকেই এখানে বিভিন্ন গেম প্লে করছে। আমরা দেখেছি যে এক্সচেঞ্জ হাউসগুলো, যেটা ব্যাংকাররা বলছেন যে এক্সচেঞ্জ হাউসগুলো হঠাৎ করেই তাদের রেটটা অনেক বাড়িয়ে দিয়েছে, যে এটা ধারণা করছে যে কিছুটা হলেও টাকার ডিভ্যালুয়েশন হবে যখন পুরোপুরি ছেড়ে দেওয়া হবে, এই একটা এক্সপেকটেশন থেকে আসলে এই রেটটা জাম্প করেছে। কিন্তু তার মানে কি ডলার ক্রাইসিস ছিল? ডলার কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা ব্যাংকারদের সাথে কথা বলেছি, ডলারের ক্রাইসিস যে ছিল তা নয়, তবে আমাদের মার্কেটে ডিভ্যালুয়েশনের একটি স্লাইড প্রেশার ছিল, অর্থাৎ 120 টাকা থেকে এভারেজ যে লজিক্যাল রেটটা, সেটি 122 টাকা থেকে 23 টাকা পর্যন্ত, এটা ব্যাংকাররা বলছেন যে এটি আসলে আমাদের রিয়েল একটি ডিভ্যালুয়েশন ডিমান্ড করছে, যেটি আর 120 টাকায় নেই, 123 টাকা পর্যন্ত, 22 টাকা পর্যন্ত ছিল। কিন্তু ডিসেম্বরের লাস্ট উইক, প্রথম 2 সপ্তাহে সেটি বেড়ে 128 টাকা, যেটাকে তারা বলছেন এটা ইলজিক্যাল, এটা একটা হাই এক্সপেকটেশন থেকে হয়েছে। তো ডলারের যে ক্রাইসিস নেই, সেটি বোঝার অন্যতম কারণ ইন্ডিকেটর হলো যে
আমাদের যে রেমিটেন্স ইনফ্লো সেটি দেখবেন যে আমাদের অনেক ভালো। আমরা জুলাই অক্টোবরে দেখেছি 30% গ্রোথ হয়েছে। তারপর আমরা যদি দেখি যে ডিসেম্বরে সেই ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ রয়েছে। আমরা দেখি প্রথম 19 দিনে আমাদের রেমিটেন্স এসেছে $2 বিলিয়ন, অর্থাৎ 19 কর্মদিবসে। তার মানে আরও 10 দিনের মধ্যে আমরা আশা করছি বা বাংলাদেশ ব্যাংক এক্সপেক্ট করছে যে এটি $2.5 বিলিয়ন হয়ে যাবে হয়তো, যেটি নভেম্বরে ছিল $2.1 বিলিয়ন। এবং এক্সপোর্ট গ্রোথ আপনারা জানেন নভেম্বরে $4.7 বিলিয়ন এক্সপোর্ট গ্রোথ হয়েছে। আমাদের জুলাই অক্টোবরের গ্রোথ যদি দেখি সেটিও খুব ইমপ্রেসিভ, 8.3% গ্রোথ। এবং ডলার অ্যাভেলেবল থাকার কারণে কিন্তু ব্যাংকগুলো দেখবেন যে আমাদের ইম্পোর্টের যে ওভারঅল ইম্পোর্টের যে গ্রোথ সেটি গত 2 বছর কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল, যেটি জুলাই অক্টোবরে আমরা দেখেছি 1% পজিটিভ গ্রোথ হয়েছে, অর্থাৎ অ্যাটলিস্ট নেগেটিভ টেরিটরি থেকে পজিটিভে এসেছে। তো তারপরেও এই ইন্ডিকেটরগুলো বোঝায় যে ডলার অ্যাভেলেবেল আছে, কিন্তু সেখানে যে এই যে 122-23 টাকায় তাহলে হলো কেন, সেখানে যেটা ব্যাংকাররা বলছে যে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক যেটা ব্যাংকগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছে তাদের যে ইন্টারনাল ওভারডিউ, যেটা ব্যাংকগুলো যেটা করতো যে ইম্পোর্টের পেমেন্ট বিভিন্ন ভাবে তারা এটা ওভারডিউ রাখতো বা তাদের ক্লায়েন্টের সঙ্গে সমঝোতার ভিত্তিতেও তারা ওভারডিউ রাখতো, যেটা আমাদের রিজার্ভ ক্রাইসিসের সময় পৃথিবীব্যাপী বা গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়েছিল যে আমাদের রিজার্ভ ক্রাইসিস, এ কারণে আমরা পেমেন্ট করতে পারছি না। সেখান থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছে যে তারা যেন ওভারডিউ না রাখে, তাদের ইন্টারনাল পেমেন্টগুলো যেন ক্লিয়ার করে দেয়। তো সেই যদি না করে দেয় তাহলে কিন্তু ট্রেজারি হেডরা পানিশমেন্টের আওতায় আসবে, যেই ব্যাংকগুলোর ওভারডিউ পাওয়া যাবে। তো এই ধরনের একটি সিচুয়েশনে তখন ব্যাংকগুলো অনেক বেশি অ্যাক্টিভ ছিল তাদের ওভারডিউ ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে। তো এবং আমরা জেনেছি যে ডিসেম্বরে বেশ কিছু ফরেন পেমেন্ট, ইভেন সরকারি পেমেন্ট, বিপিসির পেমেন্ট ছিল। তো এই পেমেন্ট প্রেশারগুলোও কিছু ছিল, যে কারণে এভারেজ একটি ডিভ্যালুয়েশন ডিমান্ড এসেছে 22 টাকা থেকে 23 টাকা, কিন্তু 128 টাকা সেটি আসলে ওই হাই এক্সপেকটেশন থেকে যে ডলারের রেট বেড়ে যেতে পারে। কিন্তু আমরা দেখি যে মার্কেটে ডলার এখনও অ্যাভেলেবেল আছে ব্যাংকগুলোর কাছে। তো এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে স্টেট ওন ব্যাংকগুলো যেহেতু মার্কেটে একটি এক্সপেকটেশন থেকে একটি ক্যাওয়াস তৈরি হয়েছে, কিছু কিছু ছোট ছোট ব্যাংক এখানে একটি অপরচুনিটি নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে তারা এভারেজে বিভিন্ন রেটে কিনে তারা এভারেজ রেটে বিক্রি করে একটা এক্সট্রা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। তাছাড়া এখানে আরও একটি কারণ আছে, মার্কেটে একটি মিসলিডিং ইনফরমেশন যায় যে আমাদের এখন পর্যন্ত ডলার রেট নিয়ে আমরা ট্রান্সপারেন্ট কোনো পাবলিক ডিসক্লোজার নেই। আগে যেটা হতো আমাদের ক্রাইসিসের 2 বছর আগে আমরা দেখতাম কোন ব্যাংকের ডলার রেট কি, সেটা কিন্তু আমরা তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পেতাম। এখন কিন্তু সেটা আমরা দেখতে পাই যে তাদের ওয়েবসাইটে যে ডিক্লেয়ার রেট সেটির সঙ্গে কিন্তু তারা যেই রেটে কেনাবেচা করছে সেটি কিন্তু কোনো সামঞ্জস্যতা নেই। এবং ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তারা কি রেটে ডলার কেনাবেচা করছে সেটি কিন্তু জানাচ্ছে। এটা এমন না যে তাদের 120 টাকায় করতে হবে, এটি আসলে বাংলাদেশ ব্যাংক তাদের নির্দেশনা দিয়েছে তোমরা যে রেটেই কেনো বা বেচো সেটা যেন তাদেরকে জানানো হয়, এবং বাংলাদেশ ব্যাংক সেটা জানছে। কিন্তু মার্কেটে যে একজন বায়ার বা একজন সেলার সে কি দেখে আসলে পরের দিনে বা আজকের দিনে শুরুতে সে ডলারটা যে কিনবে বা বিক্রি করবে কি রেটে কিনবে, এই যে একটা স্বচ্ছতা, যে একটা ট্রান্সপারেন্ট লিস্ট থাকবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি দেখছেন 120 টাকা রেট, কিন্তু মার্কেটে আপনি পাচ্ছেন 123 টাকা বা কখনো 128 টাকা। তাহলে সেটি একটা এই যে ট্রান্সপারেন্সি না থাকার কারণে অনেক এখানে এক ধরনের গেম করার সুযোগ তৈরি হচ্ছে। সেটাও ব্যাংকাররা বলছেন যে এটিও অন্যতম কারণ যে বিভিন্ন সেগমেন্টকে আসলে এই গেম করারটা সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা মনে করেন যে একটি যদি ট্রান্সপারেন্ট রেট থাকে সেটিও একটি সলিউশন হতে পারে। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে স্টেট ওন ব্যাংকগুলো তারা একটি ডিসিশন নিয়েছে যে তারা 123 টাকার বেশি রেটে রেমিটেন্স কিনবে না এক্সচেঞ্জ হাউস থেকে। এবং বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোকে এই রেটটি ফলো করতে নির্দেশনা দিয়েছে। এই যে আমরা বলছি যে গ্রেটার এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি, আবার বাংলাদেশ ব্যাংক আবারও ব্যাংকগুলোকে বলছে যে তোমরা 123 টাকা ফলো করো।
এটি এক ধরনের কন্ট্রোল আসলে, কিন্তু লেস, যেটা হলো আগে যেটা প্রতিদিন এই রেটের বাইরে তুমি যাবে না, এগুলো না করে যেটা বলছে যে সব ব্যাংক মিলে তোমরা যেটাকে লজিক্যাল মনে করছো, অ্যাটলিস্ট ইলজিক্যাল গেম প্লেটাকে স্টপ করার জন্য তারা এটা বলছে যে এটাই আসলে বলা হচ্ছে যে গ্রেটার ফ্লেক্সিবিলিটি। যে বাংলাদেশ ব্যাংক একদমই কখনো বলবে না তা নয়, কিন্তু এখানে তারা স্টেট ওন ব্যাংকগুলো যেহেতু নিজেরা ডিসিশন নিয়ে মার্কেটের এভারেজ রেটটাকে ধরে তারা 123 টাকা বলছে, সেটি আসলে বাংলাদেশ ব্যাংক ফলো করতে বলছে। বাট এর প্রেক্ষিতে ব্যাংকাররা যেটা বলেন যে এই যে 123 টাকা নির্ধারণ করা হলো, সেটি বা কিসের বেসিসে করা হলো, সেটিও একটি অন্যতম মানে প্রশ্ন। যে এটাও কিন্তু একটা ইনট্রান্সপারেন্ট ব্যাপার, যেটাও আসলে মার্কেটকে মিসগাইড করে থাকে। তো তারা যেটা চায় যে এটা যদি কোনো ধরনের ইন্টারফারেন্স না করে মার্কেটকে ছেড়ে দেওয়া হয়, তাহলে হয়তো কিছুদিন টেম্পোরারিলি এই রেটটা ফ্লাকচুয়েট করবে, কিন্তু একটা সময় সেটি আসলে স্টেবল হবে। তো এটি ছিল আজকে আলোচনা বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের হাতিল প্রেজেন্ট টিবিএস ইনসাইট। আপনাদের যদি প্রোগ্রামটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।